যে কোনো বড় ধরনের সংস্কার অর্জনের জন্য দরকার হয় জাতীয় ঐক্য। জাতিকে বিভাজিত করে আপনি কোনো বড় কাজ করতে পারবেন না। তারা এটাকেও একটা টার্গেট দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম তাদের টার্গেট, তাদের কথাবার্তা, কাজকর্ম এবং বাস্তব ফিল্ডের অবস্থা একটু ভিন্নতর। কারণ যেটা আমরা খেয়াল করলাম যে তারা সত্যিকার অর্থে বলছেন, কিন্তু প্রায়োরিটি তারা দিচ্ছেন ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের তাদের নিহত বিচার এবং শাস্তি, প্রতিশোধ। আমি যখন বলেছিলাম যে বিচার করতে হবে, কিন্তু আপনারা ন্যায় বিচার করুন, বিচারের নামে প্রহসন করবেন না, তাহলে কোনো লাভ হবে না। এই কথাতে অনেকে আমাকে বলছে উনি বিচার চায় না। এইসবের জন্য আমি বিচার চাই। আর একটা কথা আপনাদের এখানে পরিষ্কার বলতে চাই, সেটা হলো মার্ডার কেস, পলিটিক্যাল বা যেটাই হোক, পলিটিক্যাল তো বটেই, এগুলোর আপনার কোনো মেয়াদ থাকে না, তাড়াহুড়ার কিছু নাই। আজকে আপনি ক্ষমতা আছেন, আপনি না আপনার নিজের মার্ডার কেস সব ঢুকে রাখলেন, কয়েকদিন পরে ক্ষমতায় থাকবেন না, 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে হলেও এগুলো আসবেই এবং মামলা ফেস করতে হবে। এবং আজকে যারা এই ঘটনার সময়কার মার্ডারের কথা বলছেন, এই সময়কার পরের মার্ডার, এর আগের মার্ডার, সব মার্ডারেরই যে রাজনৈতিক এগুলোর বিচার, সঠিক বিচার হবে। কাজে এটা নিয়ে তাড়াহুড়া করার কোনো দরকার ছিল না, দরকার নাই। দরকার ছিল, আমরা সেই জন্যই বলেছিলাম যে এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে এবং শহীদদের এই মহান আত্মত্যাগকে সামনে রেখে যেটা করা হচ্ছে সেটা হলো মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে, জেনে শুনে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে, এবং তারপরে এটা নিয়ে দুর্নীতি হচ্ছে, এবং তার পরবর্তীতে এই ধাক্কায় বিভিন্নভাবে প্রতিশোধের কথা, ব্যক্তিগত প্রতিশোধ, সামাজিক, রাজনৈতিক যে কোনো প্রতিশোধ এবং হয়রানি করার জন্য এই মামলাগুলিকে ব্যবহার করা হচ্ছে। শহীদের আত্মদান সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়, তারা যে জন্য শহীদ হয়েছে সেটিকে আমি পূর্ণতা দেব, সেটি হলো সবচেয়ে বড় সম্মান দেওয়া তাদেরকে। সেখানে আমরা সেটার জন্য কথা বলছি, সেটার জন্য দরকার ছিল জাতীয় ঐক্য, কিন্তু আমরা দেখলাম বিভিন্নভাবে জাতীয় ঐক্যকে বিঘ্ন করা হচ্ছে। এটাও জাতীয় ঐক্য বিঘ্নের একটি ঘটনা। আমি এটাই দিয়ে বলতেছিলাম, বিঘ্ন, আপনার মামলা করতে চান করবেন, সঠিক লোককে ধরেন, ইনভেস্টিগেশন করেন, মামলা করেন, শাস্তি দেন, প্রসেসে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু শাস্তি দেওয়ার নামে প্রায়োরিটি এখানে দেওয়াতে দেশ বিভাজিত হচ্ছে, দেশের মধ্যে প্রতিহিংসা বাড়ানো হচ্ছে, এবং হয়রানির মাধ্যমে একটি অংশকে বিভিন্নভাবে তাদেরকে ঘৃণা দিচ্ছেন, আপনি প্রতিশোধ দিচ্ছেন, জিঘাংসা দিচ্ছেন, তাদের মধ্যেও সেটি প্রতিফলিত হচ্ছে, তাদের মধ্যে ঘৃণা যাচ্ছে, তাদের মধ্যেও একই সঙ্গে জিঘাংসা যাচ্ছে, প্রতিশোধ যাচ্ছে। সেই কথাটাই আমরা বলেছিলাম, এই জিনিসটি করলে আসল উদ্দেশ্যটি ব্যর্থ হবে। সেটা হলো যে জনগণ যে জনজীবন দিয়েছিল, একটি ভালো নির্বাচন, একটি ভালো শাসন ব্যবস্থা, তারপরে একটি বৈষম্যহীন সমাজ। এখন তাই হয়ে গেছে। আমরা অনেক দিন থেকে লক্ষ্য করছি, সারা দেশকে দুভাগে বিভক্ত করা হয়েছে। একটি ভাগকে বলা হচ্ছে এটা হলো দেশপ্রিয়, দেশপ্রেমিক, আরেকটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রেমিক নয় বা দেশদ্রোহী। এটাকে আবার তারা ভাগ করছে, এইভাবেই ডিফাইন করছে, যারা যে কোনোভাবে আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত হয়েছেন, যে কোনোভাবে নির্যাতিত হওয়ার ঝুঁকিতে ছিলেন, বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কাজ করেছেন, তারা সবাই দেশপ্রেমিক। ঠিক আছে, এদের সংখ্যা কম নয়, অর্ধেকের কাছাকাছি হতে পারে। আর বাকি যারা নির্যাতিত হন নাই, যারা কোনো না কোনোভাবে পুরস্কৃত হয়েছেন, নির্যাতিত যারা হননি, তারা দেশপ্রেমিক নন, আর যারা পুরস্কৃত হয়েছেন তারা দেশদ্রোহী। এইভাবে তারপরে যেটা করা হয়েছে, এই দেশপ্রেমিকদেরকে ফ্রি হ্যান্ড লাইসেন্স দেওয়া হয়েছে। যে কোনো ধরনের মিথ্যা মামলা, ব্যক্তিগতভাবে তাদেরকে গালাগালি করা, তাদেরকে ম্যানুয়ালি তাদেরকে অ্যাসাল্ট করা, তাদের বাড়িঘরে অ্যাটাক করা, তাদের লুটতরাজ করা, এবং তাদের সহায় সম্পত্তি বাড়িঘর দখল করা, ব্যবসা সেন্টার দখল করা এবং চাঁদাবাজি করা, এবং তাদের মেইল ফ্যাক্টরি আগুন দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, তাদেরকে কোনো রকম কাজ করতে বাধা দেওয়া। এবং সেসব ক্ষেত্রে অত্যন্ত আশ্চর্যের বিষয়, আমরা সমস্ত যারা সংঘাতময় আবহাওয়া, অর্ধেক লোক এক পাশে, অর্ধেক লোক আর এক পাশে, এই বিভাজন আপনি যদি ধরে রাখতে চান এবং ধরে রাখেন, এটা 2-4 দিন, 10 দিন, 1 দিন, 1 বছর, এটা তো
আপনার এই কখনো এই দেশে স্থিতিশীলতা আসতে পারে না, এবং এই যে কোনো সময় স্থিতিশীলতা ভেঙে একটা বড় ধরনের আবার সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে। বাংলাদেশ এমন একটি দেশ যার সম্পদের সীমাবদ্ধতা আছে, স্কার্স রিসোর্স কান্ট্রি আমরা, আমাদের জনসংখ্যা অনেক বেশি, ওভার পপুলেটেড কান্ট্রি। এখানে যদি কোনো নিরাপত্তা, সামাজিক এবং রাজনৈতিক নিরাপত্তা না থাকে, তাহলে এখানে একটা বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে যে কোনো সময়। কাজে আমরা একটা মানবিক বিপর্যয় সৃষ্টি করার মতো পরিবেশ এখানে দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যবশত এটা আমরা কেউ চাইনি, আমরা যেটা চেয়েছিলাম সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু আমরা সর্বাত্মক সহযোগিতা করতে গেছি। কিন্তু এখন সেই জন্যই প্রশ্ন এসছে যে আপনি যে রিফর্মস করতে পারছেন না। আমি কালকে বক্তৃতা শুনলাম, রিফর্মস করতে ওনারা আর পারছেন বলে মনে হয় না। ওনারা একটা রিফর্মস প্রপোজাল দেবেন। রিফর্ম করতে গেলে এটা পার্লামেন্টে করতে হবে, এবং পার্লামেন্টে সব দলের সহযোগিতা ছাড়া এই পার্লামেন্টে এটা পাস করানো যাবে না। যে রিফর্মস প্রপোজাল জন্য পার্লামেন্টে যাওয়া, এবং সেই পর্যন্ত এখন আপনারা নির্বাচনের দিকে যাচ্ছেন। কারণ জনগণের কাছ থেকে যেটা ম্যান্ডেট জনগণ দিয়েছিল, যে কোনো কারণে হোক, এটা ব্যর্থতায় পরিবেশিত হচ্ছে বলে আমার ব্যক্তিগত ধারণা। এখন নির্বাচনের কথা আসছে, সেখানেও প্রশ্ন আসছে যে নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। আমাদের পার্টি যেমন এখন পর্যন্ত আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো এরকম কোনো আমরা মনে করতে পারছি না। কারণ আমাদেরকে বিভিন্নভাবে আমাদের একেবারে গ্রাসরুট পর্যায়ের লেভেল নেতাকর্মীদের উপরে এখনো মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে, তাদের পিছনে পুলিশ লেলিয়ে দিচ্ছে। আমাদের দুজন লোক এখনো জেলে আছে, একেবারে মিথ্যা মামলায়, সবাই জানে। যারা মামলা দিয়েছে তারা জানে, যারা মামলায় জামিন দিচ্ছে না তারা জানে, সবাই জানে। কিন্তু এটা চলছে। আমাদের মাঠে ঘাটে আমরা মিটিং করতে গেলে সেখানে বাধা দেওয়া হয়, আমাদেরকে পারমিশন দেওয়া হয় না, পারমিশন দিয়েও সেখানে বাধা দেওয়া হয়, আমাদের অফিস জ্বালিয়ে দেওয়া হয়, আমাদেরকে কোনো সংবাদপত্র এখন আমাদের রেস্ট্রিকশন, সেলফ ইম্পোজ রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিকদের আমাদের জানি এইগুলো আমরা যেটা দিচ্ছি, অনেক সংবাদপত্র অনেকভাবে এটাতে দেখাবে না। আমি প্রিন্ট মিডিয়াতে একই জিনিস, আমরা শেখ হাসিনার আমলেও যেটা আমরা দেখতে পেয়েছিলাম, যত রেস্ট্রিকশনের পরে অনেক সংবাদপত্র স্বাধীনভাবে, এখন দেখলাম তারাও স্বাধীনভাবে করতে পারছেন না। আমাদের বিরুদ্ধে একটা অদ্ভুত জিনিস, আমরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে আগাগোড়া জড়িত ছিলাম প্রথম থেকে শেষ দিন। প্রমাণ আছে, আমাদের লোকরা, আমাদের নেতা কর্মীরা সেখানে জেল খেটেছে, মারা গেছে, তার ডকুমেন্টারি এভিডেন্স আর প্রেস কনফারেন্স দিয়েছে, এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হুলিয়া হয়েছে, তারা পালিয়ে বেরিয়েছে, সেগুলো ডকুমেন্টারি এভিডেন্স দিয়েছে সাংবাদিক সম্মেলন করে। এবং শেষ দিন পর্যন্ত আমাদের যে লোকরা এই সঙ্গে ছিলাম, এবং আমি ব্যক্তিগতভাবে যে স্টেটমেন্টগুলো দিয়েছি, যেটা বিভিন্ন প্রেসে কভার করেছে, সেই স্টেটমেন্টগুলো পর্যন্ত আমি দিয়েছিলাম প্রেসকে দেওয়ার জন্য। প্রেসের কথা, আমার কথা নয়, বিভিন্ন প্রেসে, টেলিভিশনে এসছে প্রতিদিন। এবং তার আগে পর্যন্ত, এবং তার দীর্ঘদিন থেকে আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এবং অন্যায়ের পক্ষে ছিলাম না। এবং এই যে দেশের মানুষ বৈষম্যের কথা বলে, এই বৈষম্যের কথা আমি শুরু করেছি আজকে থেকে 4-5 বছর আগের থেকে। প্রায় টেলিভিশনে সব জায়গায় আমি বলতাম। আমার উপর অনেক ঝুঁকি ছিল। অনেকে আজকে যারা এখন দেশপ্রেমিক গ্রুপে আছেন, তারা অনেকেই বলেন, আপনি তো অনেক ভালো ভালো কথা বলছিলেন, আপনাকে আবার দেশদ্রোহীর মধ্যে ফেললো কেন? এটা আমিও জানি না। আমি দেশদ্রোহীর মধ্যে কীভাবে ইনক্লুডেড হলাম, কার মাধ্যমে, কেন, এটা আমি এখনো শিওর না। আমি এবং আমার দল যেটা যত কথা বলুক, আমার ব্যক্তিগতভাবে যখন মামলা দিতে যায়, আমাকে একটা মামলার কথা সেদিনকে দেখলাম, আমাকে সেখানে মামলার আসামি করেছে রংপুরের অনেক নেতাকর্মী, যারা তখন হুলিয়া নিয়ে শেখ হাসিনার মামলার জন্য দৌড়ে বেড়াচ্ছে। তারা আমার সঙ্গে এসে এখানে একটা থানায় তারা একজন লোককে হত্যা করেছে, এবং শেখ হাসিনার সঙ্গে একই সঙ্গে ইত্যাদি, বা যাই হোক সেটা। এবং সেই মামলা উইথড্র করে নিয়ে গেছে। বাদী বলছে এই মামলা হওয়ার মতো নয়, আমরা এটা উইথড্র করলাম। পরবর্তীকালে দেখি আবার মামলা দেওয়া হয়েছে। শুনলাম যে এখানে কোনো দলীয় কোনো উকিল, তারা নাকি দল বেঁধে এসে ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হয়েছে। এটা শোনা কথা। কেন চড়া হয়েছে? যে না, কাদের সাথে নাম দিতে হবে। হিংসা আমাদের ভিতরে কিভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে,
প্রতিহিংসা আমাদের ভিতরে কিভাবে মাদক দ্রব্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা মনে করবেন। আমরা হয়ে গেছি তাকে দিতে হবে, ওনাকে জেলে যেতে হবে, ওনাকে ফাঁসি দিতে হবে। যেখানে আমি সব সময় নির্যাতিত যখন হয়েছে আওয়ামী লীগ বিএনপি, তাদেরকে আশ্রয় দিয়েছি, তাদেরকে সবসময় হেল্প করার চেষ্টা করেছি, সংসদে থেকে বাইরে সবসময় তাদের পক্ষে কথা বলেছি, তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি। 1914 নির্বাচনে এরশাদ সাহেব উইথড্র করার চিঠি দিয়েছিলেন, চিঠি অ্যাকসেপ্ট করা না, আমি উইথড্র করার চিঠি দিয়েছিলাম, আমার চিঠি অ্যাকসেপ্ট করা নেই। আমি প্রায় 270 জন নিয়ে আমরা নির্বাচন করিনি। আমাকে পরবর্তীকালে মন্ত্রী করতে বলা হয়েছিল, আমি সেই মন্ত্রিত্ব পর্যন্ত নিইনি। আমি ইলেকশন হওয়ার জন্য আমাকে ডিক্লেয়ার করা হয়েছিল যে আপনি থাকলে ইলেক্টেড হবেন, আমি সিলেক্টেডে থাকি নাই। সেই আমাকে এতটুকু ঘৃণা যে ওনাকে দিতেই হবে, ওই জন্যই মামলা আবার দিতে হবে। এবং এইভাবে সব মামলা আমার কোথায় কোথায় প্রেসিডেন্ট মেম্বার ছিলেন সবাইকে এখানে খুনের মামলা দেওয়া হয়েছে। যারা এই দিবা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি বলবো সামনের দিকে তাকিয়ে দেখুন, সামনে কোথায় কি হয়, কিভাবে হয়। সেই জন্য বলছি আমাদেরকে নির্বাচনে আসবো, আমরা নির্বাচনকে ওয়েলকাম করি। কেননা আমি যেটা বুঝলাম একটা সাইড তো ব্যর্থতা হয়ে গেছে অলরেডি, আমরা কোনো করতে পারছি বলে আমার মনে হয় না। এবং তারপরেও একটা প্রশ্ন হলো নির্বাচনের সময় আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা দাবি করব যে মামলা, ভুয়া মামলা যেগুলো আপনারা উইথড্র দেন, আমাদের নেতাকর্মীদের মাঠে আসতে দেন, আমাদেরকে যে রাইট, আমাদের সংবিধান অনুযায়ী যে অধিকার আছে সেই অধিকারগুলি আমাদেরকে পালন করতে দিন, আমাদেরকে সমাবেশ করতে দিন, আমাদের মানুষকে ফ্রিলি রাজনীতিতে আসতে দিন। এবং আমাদের বিষয়গুলি সমানভাবে সমস্ত প্রেসে আসার ব্যবস্থা করুন, সমস্ত গণমাধ্যমকে আমাদের ব্যাপারে তাহলে দেখতে হবে। এই সমস্ত জিনিস আমরা দাবি করছি, এগুলো আমরা চাই। নির্বাচন হোক, আমরা চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। যে হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে, যে হানাহানির পরিবেশ তৈরি করা হয়েছে, সেই পরিবেশ সামনের দিকে দেশকে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। সকলেই যারা এটা বুঝেন বা বোঝার চেষ্টা করেন, যদি আমাকে পাগল মনে করেন পাগল বলতে পারেন, কিন্তু ঘটনা যেটা আমি বলেছি সেদিকেই দেশ যেতে পারে। এবং এগুলোর জন্য আমাদের দেশের ভাইয়ের সামনাসামনি দাঁড়িয়ে আমরা মীমাংসা করলে দেশ অনেক সহজ সুন্দরভাবে সব কিছু হওয়া সম্ভব ছিল। এখন নির্বাচনের বিষয়ে আপনারা যেটা প্রশ্ন করেছেন, হ্যাঁ আমরা নির্বাচন ওয়েলকাম করি, নির্বাচনে আমরা যাওয়ার চেষ্টা করব, আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। আর একটা কথা এখানে বলা দরকার বলে মনে করছি, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিন দলীয় জোটের বাইরে জামাত ইসলাম এটাকে নিয়ে এসেছিলেন এই প্রস্তাবটা এরশাদ সাহেবকে এই কথা বলার জন্য যে সরকারি দল কোনোখানে নির্বাচনে আসতে পারবে না। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন সবাইকে কিন্তু মানুষে গ্রহণ করেছিল, তাদের কোনো নিজস্ব দল থাকতে পারবে না, তারা মন্ত্রী থেকে দল করতে পারবে না, এই দল করে নির্বাচন করতে পারবে না। এটা লেভেল প্লেইং ফিল্ডের ব্যত্যয় ঘটায়। যে লেভেল প্লেইং ফিল্ড সব থেকে করলেই সঠিক নির্বাচনের যদি ইচ্ছা থাকে সেভাবে হলেই দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে। সকলে মিলে যদি আমরা বন্ধুত্ব করতে পারি তবেই সামনের দিকে দেশ এগিয়ে যাবে। এখানে আমি একটি এক্সাম্পল দিতে বলতে চাই। ক্ষমার কথা বলেন, ক্ষমা হলো আমি যে দোষ করি আমি দোষ স্বীকার করলাম, স্বীকারোক্তিমূলক জমা, যে দোষ করে সেই বলতে পারে। সেটা দেওয়া হয় কোন সময়? যদি সে জানে যে আমাকে মাফ করে দেওয়া হবে, তাহলে ক্ষমা চাইতে অনেকেই রাজি হবে। এবং এটা নেলসন ম্যান্ডেলা, উনি 27 বছর জেলে ছিলেন সাউথ আফ্রিকা, ওনার উপরে অনেক অত্যাচার করা হয়েছে, ফিজিক্যালি টর্চার করা হয়েছে, ওনার আত্মীয় স্বজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে, বন্ধু বান্ধবদের। 27 বছর উনি জেলে ছিলেন। পরে যখন আসলেন একটা আইন করে ডিভাইডেড জাতি, অ্যাপারথাইড করে, সেই অ্যাপারথাইডকে উনি করলেন, একত্রবদ্ধ করলেন। কেন? উনি চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি উন্নত দক্ষিণ আফ্রিকা। এটি হলো পলিটিশিয়ান, এটি হলো দূরদৃষ্টি সম্পন্ন পেট্রিয়ট, দেশপ্রেমিক। আমরা আমাদের নোবেল শান্তি পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটি আশা করেছিলাম, এখনও আশা করি যে আপনি দেশকে শান্তির মধ্যে আনেন, শান্তির মাধ্যমে শাস্তি, মার্ডার কেসের শাস্তি যে কোনো সময় সবসময় হবে, এটা থেকে কেউ উদ্ধার পাওয়ার কিছু নেই, এটার জন্য কোনো টাইম বার থাকে না, সেটা হবে, সেটা দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণভাবে স্বাভাবিক জীবনযাত্রা আমি যেটা দেখেছি, যাদেরকে দেশদ্রোহী বা দেশের প্রেমিক নয় বলে, তার মধ্যে আগে এটা শুরু করা হয়েছিল, এই কথাটা বলতে ভুলে গেছিলাম, শুরু করা হয়েছে অনেকদিন থেকেই। এটার মধ্যে বুদ্ধিজীবী, এর মধ্যে ব্যবসায়ী আছে,
বুদ্ধিজীবী আছেন, পেশাজীবী আছে, কবি, সাহিত্যিক, প্লেয়ার, সর্বস্তরের মানুষকে দুই ভাগ করা হয়েছে। এবং এই যে জাতীয় ঐক্যের নাম দিয়ে 18টা দলকে 48টা দলের মধ্যে মাত্র 18 দলকে এখানে ইনক্লুড করে আমরা সার্বিকভাবে এটাকে সিল করে দিলাম, দুই ভাগ করলাম দেশকে। এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে এই মুহূর্তে। আমি মনে করি দেশকে ভাগ না করে একত্রিত করেন, আমরা সবাই মিলে দেশকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই। নির্বাচনের ব্যাপারে আমরা নির্বাচন করব, তার আগে আপনাদের উপর দায়িত্ব হলো নির্বাচন করার পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, সবাইকে সমান সুযোগ দিতে হবে। আর একটি কথা এখানে এসছে, পঞ্চদশ সংশোধনী। ইয়েস, পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে আমি যে রিফর্ম প্রস্তাব একটা দিয়েছি তার মধ্যে বলেছিলাম পঞ্চদশ সংশোধনী বাতিল করা দরকার। এটার জন্য অনেক ধরনের ব্যাপার আছে এবং সেটা আমি দিয়ে বলেছিলাম, বর্ণনা দিয়ে বলেছিলাম। এটা শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, এখানে আরও কিছু ব্যবস্থা আছে। হিউম্যান রাইটস 1/3কে একেবারে অপরিবর্তনীয় করা হয়েছিল, ওটা ঠিক না। আরও অনেক কিছু ব্যবস্থা আছে, যেমন মানুষের কথা বলার অধিকার, অ্যাসেম্বলি করার অধিকার, এখানে রেস্ট্রিকশন ছিল। আরেকটা ছিল যে মানে কোনো রকম ক্ষমতা হস্তান্তর সাংবিধানিক পদ্ধতি ছাড়া সেখানে ফাঁসির রায় হওয়ার কথা ছিল। সেগুলো এখনকার পরিস্থিতিতে এগুলো বাতিল হওয়া দরকার ছিল বলে আমি মনে করি। সবসময় এরশাদ সাহেবকে দোষারোপ কথা হলো অসাংবিধানিকভাবে উনি এসছেন, কিন্তু অসাংবিধানিকভাবে আসা যে দরকার হয় এটা এখনকার জনগণ ভালোই বুঝে গেছে। কাজে এগুলো বাতিল হয়েছে, আমরা এর সাথে একমত আছি।